ইন্টারপোলের সহযোগিতায় ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণহত্যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে বলে জানিয়েছে ভারত। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে। বছর শুরু হওয়ার ২৭তম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে এখন তুলকালাম অবস্থা, সেটা হচ্ছে ২৭ দিন বাদে নরেন্দ্র মোদী একটা নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সারা বিশ্বের নেতার কাছে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। বছর শুরু হওয়ার ২৭তম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া, ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সাথে জ্বালানি চুক্তি, সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনা আর ওপার বাংলার কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচারের পর এত দেরিতে মোদীর পাঠানো শুভেচ্ছা বার্তা ঠিক কী ইঙ্গিত করছে? তবে কি আমেরিকার চাপেই বাংলাদেশের সাথে আপোষে আসতে চাইছে ভারত? আর আপোষে আসলে কি ফেরত দেওয়া হবে হাসিনাকে? গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিছুটা দূরত্ব লক্ষ্য করা যায় ভারতীয় সরকারের। শেখ হাসিনার আমলে ভারতের সাথে করা বেশ কিছু অসম চুক্তি পুনর্বিবেচনায় নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্ট ও বিচারের জন্য তাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠিও লেখা হয়। কিন্তু ভারতে শেখ হাসিনার অবস্থান বা তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা আসেনি দেশটির সরকারের পক্ষ থেকে। চলতি মাসের শুরুর দিকে সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুরু হয় কিছুটা উত্তেজনা। এই উত্তেজনায় যোগ দেন সীমান্তের দুপাশের সাধারণ মানুষও, যদিও আলোচনা ও বৈঠকের মাধ্যমে সে উত্তেজনা কিছুটা প্রশমন করা গেছে। পরিস্থিতি যখন তখন প্রশ্ন উঠতে থাকে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কেমন, বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কেন দূরত্ব কমাতে উদ্যোগী নয় দেশটি। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আমন্ত্রণ পেলেও দাওয়াত দেওয়া হয়নি নরেন্দ্র মোদীকে। তার উপর গত ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে এলএনজি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে বছরে ৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে বাংলাদেশ। ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চুক্তি, যা কিনা বাংলাদেশের সাথে। এই চুক্তি স্বাক্ষরের ৩ দিনের মাথায় প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে শুভেচ্ছা জানানোর বিষয়টি সামনে আসলে এ নিয়ে কৌতূহল জন্ম নেয় অনেকের মনে। তবে অনেক বিশ্লেষকই বিষয়টি ইতিবাচক চোখেই দেখছেন। তাদের মতে দেরিতে হলেও ভারতের পক্ষ থেকে দূরত্ব কমানোর চেষ্টা হয়তো করা হচ্ছে। সবসময় বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ইস্যুতেও এই একই বিষয়ে জোর দিয়ে আসছিলেন প্রধান উপদেষ্টা। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ার কথাও বলেন তিনি। কিন্তু এর সাথে সামনে আসে বেশ কিছু প্রশ্ন, যেমন ভারতকে টপকে বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তি বা ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া, এসব বিষয় হয়তো ভাবাচ্ছে নরেন্দ্র মোদীকে। তবে কি নিজে ক্ষমতায় টিকে থাকতেই যুক্তরাষ্ট্রের চাপে বাংলাদেশের সাথে সুসম্পর্কের কৌশল বেছে নিয়েছে ভারত? আর যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক পুনর্গঠনে সফল হয় দেশটি, তাহলে কি ২০১৩ সালে স্বাক্ষরিত হওয়া দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবেন মোদী? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে এখন তুলকালাম অবস্থা, সেটা হচ্ছে 27 দিন বাদে নরেন্দ্র মোদী একটা নববর্ষের শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন। সারা বিশ্বের নেতার কাছে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা কিন্তু 31 ডিসেম্বর 12টার পর সব জায়গায় চলে যায়, সর্বত্র পৃথিবী। একমাত্র বাকি ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশকে 27 দিন বাদে তিনি হঠাৎ একটি শুভেচ্ছা পত্র পাঠালেন। প্রথমে এটা বাংলাদেশ মিডিয়াতে দেখে আমার বিশ্বাসই হয়নি। তারপর একটু খোঁজাখুঁজি করে কাগজটা ঘেটে জানলাম, হ্যাঁ 27 তারিখ একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি একটা শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন। তা সেটা যেটা বেরিয়েছে, গভর্নমেন্ট চ্যানেল যেটা বেরিয়েছে, Indian Prime Minister Narendra Modi has greeted Chief Advisor Professor Muhammad Yunus on the occasion of New Year 2025. Best wishes for the New Year, Modi wrote to Professor Yunus. Chief Advisor Deputy Press Secretary Abdul Kalam Azad Majumdar confirmed it today, 27 January, noting that it comes through ডিপ্লোম্যাটিক চ্যানেল। যেটা আমি বললাম, ব্যক্তিগতভাবে উনি পাঠাননি, উনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা পাঠিয়ে দিয়েছেন 27 জানুয়ারি, 27 দিন বাদে। এই নিয়ে 27 দিন বাদে পাঠালে কি হবে, এটা প্রকাশ না করলেই বুদ্ধিমানের কাজ করতে হবে। প্রকাশ করে ধেই ধেই করে নাচ। আবার মানে বাংলাদেশের এই যে উপদেষ্টাদের, এদের সঠিকভাবে ব্যাখ্যা করতে গেলে এদের বলতে হবে দুমুখ সাপ। একদিকে চূড়ান্ত ভারত বিরোধিতা, উল্টো দিকে আবার ভারত শুভেচ্ছা পত্র পাঠিয়েছে বলে একেবারে টিভিতে একেবারে ড্রাম বাজাচ্ছে। ওহো, এই পাকিস্তানের মতো অবস্থা। মানে কোথাও একটা পাকিস্তানের সঙ্গে একটা আমাদের মন্ত্রীর দেখা হোক, দুটো কথা বলুক, বা সঙ্গে সঙ্গে বলবে ও ইন্ডিয়ার সঙ্গে আমাদের কথাবার্তা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সেই অবস্থা। আবার এটাও আবার শুনেছি যে আমাদের যে আসিফ নজরুল যিনি আছেন না, প্রফেসর, হ্যাঁ তিনি তো সব মন্ত্রণালয়, তিনি নাকি 26 জানুয়ারি ঢাকার রাষ্ট্রদূতের ওখানে গিয়ে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেছেন। তা এটাকে আপনি দুমুখ সাপ ছাড়া আর কি বলবেন? মানে এদিকে ফসফস করছে, ওদিকে আবার তালি বাজাচ্ছে, আবার প্রজাতন্ত্র দিবসে গিয়ে সেখানে গিয়ে উৎসবে যোগ দিচ্ছে। আরে ভাই রে, মানে কোন দিকে যাবে দাঁড়িপাল্লায় মাপা যাবে না। তাই এটা দেখার পর না আমারও মনে খুব আগ্রহ যে হঠাৎ 27 দিন বাদে, প্রথম তো খবরটা সত্যি কিনা জানতে হবে, ঘেটে ঘুটে দেখলাম সত্যি। তারপরে এক আমলাকে ফোন করলাম, বিদেশ মন্ত্রকে একটা আমলাকে ফোন করলাম যে আপনি এই যে আপনারা এটা করলেন, এটার মানেটা কি? তিনি অনেক কথা এদিক ওদিক কাটিয়ে কাটিয়ে তুমি লাস্টে একটা কথাই বললেন, হা করে হাসতে হাসতে, আরে ফাঁসি দেওয়ার আগের দিন ডাকে না, ফাঁসির আসামিকে বলা হয় যে ভাই তোমার শেষ ইচ্ছে কি, তুমি কি কি খেতে পারো চাও, তোমার মাংস, কোরমা, কালিয়া, কোপ্তা, যা যা বলবে সব, একেবারে মানে কোকা কোলা থেকে ডাবের জল, যে জল চাও সব সব তোমার কাছে হাজির হয়ে যাবে, শুধু মুখ দিয়ে একবার বলতে হবে। এই ফাঁসির খাওয়া তাকে বলে। এখন মোহাম্মদ ইউনূসের পশ্চাৎ দেশে তো একখানা গভীরতম একটা আসলা ফাঁস ঢুকবে, ঢোকার আগে তাকে একটা শুভেচ্ছা জানিয়ে মনে হয়, কারণ মোদীজি 27 দিন বাদে কাউকে শুভেচ্ছা পত্র পাঠাবেন এই জিনিস কিন্তু হয় না। যারা মোদীজিকে চেনে, যে সমস্ত আমলা, যে সমস্ত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তারা বলছেন এর পেছনে কোনো একটা কূটনৈতিক চাল রয়েছে এবং গভীর চাল রয়েছে। সেইটা কি চাল
সেটা তো এখন বোঝা যাবে না। যখন উনি তো মুখে কোনো কথা বলেন না, কাজ হয়ে যাওয়ার পর বলে দেন যে এটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ভেতরে ভেতরে উনি যে কি করছেন ঈশ্বর জানে। তার আগে কিন্তু তারপরে কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথাবার্তা হয়েছে ফেব্রুয়ারিতে। আমাদের প্রধানমন্ত্রী তিনি যাবেন ওয়াশিংটন ডিসিতে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় তার বিভিন্ন দিকগুলো নিয়ে অভিবাসন বিভিন্ন দিক নিয়ে তিনি কথাবার্তা বলবেন। তাই এর সঙ্গে ওই ট্রাম্পের সঙ্গে যে ভিজিটের আগে এই যে চিঠি পাঠানো, এর পেছনে কি কূটনৈতিক চাল রয়েছে এখন আমরা কেউ জানতে পারবো না, কেউ জানতে পারবো না। হাজার চেষ্টা করলেও কোনো আমাদের বড় সাংবাদিকও খুঁজে বার করতে পারবেন না এর ঘটনা পেছনে কি আছে। তো যাই হোক, এখন খুব নাচানাচি চলছে যে ইন্ডিয়া আমাদের নরেন্দ্র মোদী আমাদের একেবারে শুভেচ্ছা পত্র পাঠিয়েছে। আরে বোকা, 27 দিন পর শুভেচ্ছা পত্র যখন পাঠাচ্ছে তার পেছনে কোন একটা কারণ তো আছে, সেটা তো আগে জানতে হবে। তো যাই হোক, এই তো একটা চলছে। আর ওদিকে বাংলাদেশের অবস্থা তো সেই একই রকম হাস্যস্কর পরিস্থিতি। এখনই আমার ভাতিজা এই যে হাসনা, তিনি এখন একটা মিডিয়ায় দেখলাম ফেসবুক পোস্টে তিনি হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন যাদের জন্য করলাম তারাই আজকে আমার সঙ্গে এই ব্যবহার করলাম। তা এখানে তারপর ট্রোলিং শুরু হয়েছে। 7 সিস্টার খেতে গিয়ে 7 কলেজের হাতেই ধরা খেল হাসনাত। তারপর একটা বেরিয়েছে ভুয়া 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 হাসনাত, সব কার্টুন বেরোচ্ছে এই সমস্ত। তাই ভাতিজা তুমি হঠাৎ কাঁদতে লেগে গেল কেন? এখনই কান্না শুরু কি হয়েছে? এখনো তো অনেক কিছু বাকি আছে, তোমাকেও সহ্য করতে হইব। তুমি আসো, সার্জিস আছে, তারপর কি সদীপ ভুইয়া নাকি একটা আছে, আরো কয়েকটা জেলে ল্যাজ মোটা আছে না, এইসব তোমাদের কপালে কিন্তু অনেক দুঃখ নাচ্ছে। আমি অনেক আগে বলে দিয়েছিলাম, আমার কথা শোনোনি, পলায়তি সজীবতী বলেছিলাম না, তোমরা তো শোনোনি ভাই। তোমরা এখন ধরে নাও বাংলাদেশে তোমাদের অন্ন বস্ত্র বাসস্থান হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। বাংলাদেশে তোমাদের আর অন্ন বস্ত্র বাসস্থান জুটবে না। তোমরা এখন অন্যত্র ট্রাই করো। এই যে পাবলিক আছে না, এখন তো শুধু ধাক্কাধাক্কি করেছে, 2-4টা চর্চাপড় বেড়েছে। আর 1 মাস যাক কি 15 দিন যাক, এটা আমি গত 1.5 মাস 2 মাস ধরে বলে আসছি যে জনতা তোমাদের জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেবে, কারণ তাদের জনজীবন তোমরা বিপর্যস্ত করে ছেড়ে দিয়েছো। মানুষকে কেটেছো, রক কেটেছো, তোমাদের গলা কাটতে হয় না, রগও কাটতে হয় সঙ্গে। রক কেটেছো, যেখানে সেখানে বেড়ে দিয়ে গলা ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিচ্ছ গাছের মধ্যে, সব তো তোমাদের সৃষ্টি করা। বিষ বৃক্ষ পুঁতেছো, বিষ ফল খাবে না? বিষ ফল তো খেতে হবে ভাই। এই যে বিষ ফলের তারপরে যে বীজগুলো পড়বে, সেই বীজগুলো থেকে যে তোমার যে সমন্বয়ক ভাই হাজারে হাজারে লাখে লাখে আছে না, তারাও দেখবে সব অন্ন বস্ত্র বাসস্থান বাংলাদেশ থেকে উঠে গিয়েছে। তারা এখন কোথায় গিয়ে দাঁড়াবে আমার এখন সেই চিন্তায় না, ঘুম হচ্ছে না ভাই। ভাতিজা তোমরা তো আমার ঘুম নষ্ট করে দিলে। একে তো আমার ঘুমের ওষুধ খেয়ে শুতে হয় ডাক্তারের পরামর্শে, নইলে আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। তারপরে তোমরা যে এই সমস্ত কাজ কারবার করছো, তাতে তোমাদের এই বাসস্থান যদি বাংলাদেশ থেকে চলে যায়, তাহলে পরে তো আমার খুব চিন্তা আরো বেড়ে গেল। কারণ যেখানে যাবে সেখান থেকে তোমাদের তো ডিপোর্ট করা হবে, আর ডিপোর্ট করা হলে তারপরে কি হবে তুমি তো বুঝতেই পারছো। কারণ তার মধ্যে ওই তোমাদের যে উপদেষ্টা মন্ডলীর যিনি প্রধান আছেন ডক্টর ইউনুস, তিনি তো তার আগে ভাববেন, তিনি যে কোনো দিন ভাববেন। তার অবস্থা খুব খারাপ। এখন টাকা পয়সা তো আর পাবে না, টাকা পয়সা কোথেকে পাবে? আমেরিকার তালা চাবি বেড়ে দিয়েছে, IMF তার তালা চাবি বেড়ে দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক তার তালা চাবি বেড়ে দিয়েছে, 1 পয়সা তো পাবে না ভাই। তাহলে পরে খাদ্যের কি হবে? আর ভারত তো এখন মোটামুটি টাইট মারতে শুরু করে দিয়েছে, বলছে আমি চাল দিতে পারবো না।
এরপরে বলবে তেল দিতে পারবো না, তারপরে বলবে মশলা পাতি দিতে পারবো না। মারার তো অনেক পথ রয়েছে, অনেক পথ রয়েছে। মিলিটারি অ্যাকশন তো পরে, সে তো যখন ইচ্ছে তখনই করা যাবে, সে তো সর্বত্র সব রেডি করা আছে। কি রেডি করা আছে না আছে আমি পরে বলবো, সব রেডি করা আছে, সময় আসুক তখন বলবো, এখন বলবো না। তো সেগুলো তো হচ্ছে লাস্ট অপশন। আর তোমাদের ISI চিফ আছে, তার সঙ্গে তোমাদের এখন খুব দৌড়ম মহরম হয়েছে। পুরনো ভাই মেলায় হারিয়ে গিয়েছিল, এখন তো পেয়েছো ফিরে। তোমরা এখন চিকিৎসার জন্য তোমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার বলছে আমাদের চীনে যেতে পারি, আমরা পাকিস্তানে যেতে পারি। খুব ভালো কথা, তোমরা যাও ভাই, ওখানেই যাও তোমরা। ইতিহাস জুড়ে আরো কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান চালু হবে বিশেষ পরিষেবা। পাকিস্তানের বিশেষ পরিষেবা তো একটাই ভাই, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ চালান করা। সেটা চালান শুরু হয়ে গেছে, অস্ত্র শস্ত্র সব সন্ত্রাসবাদী ISI এর কাজকর্ম সব শুরু হয়ে গেছে। একটাই তো বিশেষ ব্যবস্থা, মানে একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ পাচার করা, এক্সপোর্ট। পাকিস্তান একটা জিনিসই পারে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদকে এক্সপোর্ট করতে পারে। আর তোমরা এখন ইম্পোর্টার বসে আছো, খাদ্যশস্য তো পাবে না, এখন তো ওই ঘোলা বারুদ অস্ত্রশস্ত্র। এরপরে কি হয় বলো দেখি, মাল না ফেললে তখন আর পাওয়া যাবে না। এদিকে যে বন্দুক ফন্দুক আছে না, ওগুলো কিন্তু যদি গুলি না থাকে ওগুলো কিন্তু পাথরের সমান। দানা থাকতে হবে, দানা না থাকলে কিন্তু ওই যে মেশিন গান থেকে আরম্ভ করে পিস্তল অব্দি, রিভলভার অব্দি সব কিন্তু পাটকারা। দানার বন্দোবস্ত কিন্তু তোমরা করতে পারবে না, কারণ সে ব্যবস্থা একটা হচ্ছে। কি ব্যবস্থা হচ্ছে ভাই সেটা আমি এখন বলবো না, সেটা ট্রাম্প সাহেব বলবেন। যখন জয়েন্ট স্টেটমেন্ট হবে না ফেব্রুয়ারিতে, তখন ট্রাম্প সাহেব বলবেন এই দানা বন্ধ করার জন্য যা কিনেছো মাল কিনেছো ঠিক আছে, যা কেনা হয়ে গেছে কেনা হয়ে গেছে, ওই দানা তো একদিন শেষ হয়ে যাবে, তারপরে ওগুলো তো বাটকারার ওজনে বিক্রি হবে রে ভাই, ওগুলো তারপরে ভ্যালু থাকবে না। আসল তো হচ্ছে গিয়ে গুলিও পাবে না। সেটা এখন জয়েন্ট স্টেটমেন্টে যেটা হবে আমি আগে থেকে বলে দিচ্ছি, হবে ফেব্রুয়ারিতে, হয়তো 15-20-এর মধ্যে, হয়তো ফেব্রুয়ারিতে হয়তো জয়েন্ট স্টেটমেন্ট হবে। তখন যেটা হবে আমি এখন বলে দিচ্ছি, দানা পানি বন্ধ হয়ে যাবে। দানা মানে গুলি হচ্ছে একটা, আর একটা হচ্ছে চাল, চাল ডাল তেল নুন সব বন্ধ হয়ে যাবে। এবার তোমরা কি করবে ভাই হাসনাত ভাই, তোমরা যত ভাতিজা আছো, এই তোমরা এখন তো সবে তো পেটানি শুরু হয়েছে। এবার জনগণ যখন দেখবে যে চাল ডাল তেল নুন কিছু পাচ্ছি না, সব পৃথিবী তার সঙ্গে কানেকশন কেটে দিয়েছে, টাকা নেই, তখন তারা কি তোমাদেরকে ছেড়ে দেবে ভাই? তোমরা যে মানে কোন সেক্টরকে তোমরা তো খালি রাখনি মারতে। তোমরা শিক্ষককে দিয়েছো, তোমরা ছাত্রদের খেপিয়েছো, তোমরা মাদ্রাসার শিক্ষকদের দিয়েছো, তোমরা কাউকে ছাড়োনি, তোমরা সব সেক্টরকে খেপিয়ে রেখে দিয়েছো। আর সাধারণ মানুষ তো তাদের জীবন বিপর্যস্ত করে দিয়েছো। ফলে এর যে দাম না, এই দাম তোমাদেরকে চোকাতে হবে। ওই যে বললাম খাদ্য বস্ত্র বাসস্থান বাংলাদেশ থেকে তোমাদের নামগুলো কাটা গেছে। তার ভারতবর্ষ যদি একবার বাংলাদেশের মধ্যে কন্ট্রোল নিয়ে নেয়, বা আমেরিকা যদি কন্ট্রোল নিয়ে নেয়, তাহলে পৃথিবীর যে প্রান্তে তোমরা থাকো না কেন, কারণ কিন্তু সেই প্রান্ত থেকে তোমাদের কিন্তু ডিপোর্ট করে ইন্ডিয়ার হাতে তুলে দেবে, অথবা নিজে নিয়ে নেবে, নিয়ে যা যা করার সে তো করবে। তার জন্য তৈরি হও। পাপ করলে কি হবে? পাপ করলে তার শাস্তি পেতেই হবে। এখন সেই শাস্তির জন্য এখন অপেক্ষা করো ভাই। এখনই কাঁদার সময় আসেনি ভাতিজা, কাঁদার সময় এখনো বাকি আছে, বহু কাঁদতে হবে। এখন চোখের জল ধরে রাখো ট্যাঙ্কিতে, শেষ হয়ে গেলে তখন তো মুশকিল হয়ে যাবে। চোখের জল ধরে রাখো, বহু কাঁদার বাকি আছে। সবাই শান্তিতে থাকবেন, সবাই ভালো থাকবেন।
আশা করি কিন্তু সাবধানে থাকবেন, এই সমস্ত আরো ভাতিজাগুলোর থেকে একটু সাবধানে থাকবেন। আর বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি সব স্থিতিশীল হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। সালাম আলাইকুম। আজকে সকাল থেকে আপনার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটা নিউজ প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। আমাদের গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে। তো অনেকেরই প্রশ্ন, ঘটনার সত্যতা কি? কারণ আমরা জানি আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে, সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলমান আছে। ইভেন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটা রেড নোটিশ পাঠানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে ওনার বিরুদ্ধে। তো সেখান থেকে জনমনের প্রশ্ন যে ঘটনা সত্য কিনা। তো সেটার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ইন্টারপোল কি, ইন্টারপোল কি কাজ করে বা তাদের কাজের সিস্টেমটা কি। ইন্টারপোল কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মতন কোন একটা বাহিনী যে সারা পৃথিবী থেকে তারা কোথাও গিয়ে একটা টিম ওয়াইজ কাজ করে, নাকি আসলে এটা সিস্টেমটা আলাদা? তো পুরোটা বিষয় আজকে আপনারা একটু বুঝে নেন, ক্লিয়ারও হন। প্রথমত শেখ হাসিনার গ্রেপ্তারের যে বিষয়টা আপনার হিন্দুস্তান টাইমসকে কোট করে যে নিউজটা আসছে, এটা মূলত গুজব। শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেনি, এমনকি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করতেও পারবে না। কারণ ইন্টারপোল এমন কোনো বাহিনী বা টিম না যে পৃথিবীর 10টা দেশ থেকে 10 জন পুলিশ বা 100 জন পুলিশ একটা হেলিকপ্টার নিয়ে, উড়োজাহাজ নিয়ে বা পানির জাহাজে করে তারা ভারতে চলে গেল, গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। তো আসুন দেখি আগে ইন্টারপোল কি, কেন চাইলে ইন্টারপোল এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে পারবে না। তিনি যদি ভারতের বাহিরে যান তো সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্রেপ্তার হতে পারেন, কিন্তু ভারতে পারবেন না। প্রথমত ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। তো ইন্টারপোল কারা, এবার আসেন আপনি বাকি অংশটা এখান থেকে বুঝে যাবেন। আমরা এবার দেখছি যে ইন্টারপোল পুলিশ কিভাবে কাজ করে। তো ইন্টারপোলটা হচ্ছে আপনার বেসিক্যালি সারা পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এই ইন্টারপোল বিশ্বের বৃহত্তম একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা। তো তাদের কাজের সিস্টেমটা হচ্ছে কি, এটা সদর দপ্তর এই মুহূর্তে হচ্ছে আপনার ফ্রান্সের লিওনে এটা অবস্থিত। তো বিশ্বব্যাপী যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তদন্তমূলক সহায়তা, দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদানে কাম করে, মানে তারা কার্যক্রম চালায়। আপনার আমরা যদি দেখি একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এই ইন্টারপোলের সাথে কানেক্টেড আছে, বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্টারপোল, ভারতের পুলিশও ইন্টারপোল, তার মানে প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকে ইন্টারপোলের সদস্য। এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ গেছে, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার চেষ্টা করা হচ্ছে, তখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায়। এটার একটা মূল মাদার ডাটাবেস আছে, যেই ডাটাবেসটার অ্যাক্সেস সারা পৃথিবীর পুলিশরা আপনার নিতে পারে। যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি বাংলাদেশের আইনের চোখে, তো তিনি এখন অবস্থান করছেন কোথায়? ভারতে। বাংলাদেশ আন্তর্জাতিক যে পুলিশিং সংস্থা ইন্টারপোলের ওইখানে একটা নোটিশ জারি করে। তো সেই নোটিশ বা একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার দেশ থেকে অমুক ব্যক্তিরা পলাতক। তো ইন্টারপোল করে কি তাদের সদর দপ্তর থেকে এই চিঠিটা যেই দেশে শেখ হাসিনা এই মুহূর্তে আছেন সেখানে ফরওয়ার্ড করে দেয়, মানে ভারতকে ফরওয়ার্ড করে দিছে। তো ভারতের পুলিশ করবে কি, তাকে নজরদারি করবে আর তাকে গ্রেপ্তার করবে। কিন্তু ওই ব্যক্তি যদি ওই দেশের সরকার কর্তৃক আশ্রিত হয় তাহলে ইন্টারপোল সেখানে কাজ করে না। তার মানে ভারতে ইন্টারপোল শেখ হাসিনাকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ভারতের পুলিশ শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে। বিষয়টা এমন না যে অন্য কোনো দেশের পুলিশ গিয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে, যেহেতু ভারতের সরকারই আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সো ভারত থাকা অবস্থায় তাকে ইন্টারপোল গ্রেপ্তার করতে পারবে না। এখন আমরা যদি দেখি যে ইন্টারপোল একটি ডেটাবেস সরবরাহ করে যা পুলিশ বিশ্বব্যাপী অ্যাক্সেস করতে পারে। এই ডাটাবেস সারা বিশ্বের পুলিশকে অপরাধ প্রতিরোধ, তদন্তের জন্য অ্যাক্সেস দেয়। ডাটাবেসে অপরাধগুলো যেগুলো থাকে, ক্রিমিনাল প্রোফাইল, ক্রিমিনাল রেকর্ড, চুরির রেকর্ড, চুরি যাওয়া পাসপোর্ট, যানবাহন, আর্টওয়ার্ক জালিয়াতি, তারপর হচ্ছে কি বলা হয় যে ধরেন এরকম বিভিন্ন রকমের ফেরারি বা জঘন্য হত্যাকাণ্ড, বিভিন্ন ধরনের অপরাধী যারা আছেন তাদের বিরুদ্ধে কাজ করে। তো
এটা আসলে বিশদ একটা আলোচনা, আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইন্টারপোল চাইলেই ভারত থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনতে পারবে না, যদি না ভারত সরকার স্বেচ্ছায় শেখ হাসিনাকে ফেরত না দেয়। তো গুজবে গুজবে কাটাকাটি চলছে ফেসবুকে এই মুহূর্তে। যারা আওয়ামীপন্থী তারা ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছে, যারা ডক্টর ইউনূসপন্থী তারা শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, আর আমজনতা এগুলোতে বিরক্ত হচ্ছে। ভাই ভালো থাকুন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।